বলছিলাম HMV রেকর্ড কোম্পানি এ তো শচীনদেব বর্মন কিংবা কমল দাশগুপ্ত কিংবা হেমন্ত বাবুর পৈতৃক কোম্পানি না। এগুলো ছিল ব্যবসায়িক প্রতিষ্ঠান। এটা রামকৃষ্ণ মিশন না, ভারত সেবাশ্রম সংঘ না। এখানে শেয়ার হোল্ডারদের ডিভিডেন্ড দিতে হতো, ঠিক আছে। হোল্ডিং কোম্পানি, মূল যে কোম্পানি, তাকেও ডিভিডেন্ড পাঠাতে হতো। সুতরাং এটা ব্যবসা ছিল। ব্যবসা দুটো ব্যাপার ছিল। একটা হচ্ছে একটা রেকর্ড করব, সেটা কতগুলো বিক্রি হবে। 2 নম্বর হচ্ছে সেই রেকর্ডে কতগুলো সংস্করণ বের করতে হবে পরে, সেগুলো ডিপেন্ড অন দ্য পপুলারিটি অফ দ্য সং অ্যান্ড দ্য সিঙ্গার। যেমন আজকে যদি সিডি এসব না থাকতো, ওই গায়ের বধুর রেকর্ড আবার নতুন করে বানাতে হতো আর কি, প্রিন্ট করতে হতো। আপনার পছন্দ হলো না, আপনি গেলেন, আমি এর কাছে গান শিখবো, নাম কি, কমল দাশগুপ্তের কাছে গান শুনবো। কমল দাশগুপ্ত কিন্তু অনেক ফাংশন করার লোককে গান দিতে রিফিউজ করেছেন, কারণ হি ডিডন্ট ফাইন্ড দ্য ভয়েস কোয়ালিটি অ্যাকসেপ্টেবল টু হিম। সুদিন দাশগুপ্ত এরকম ফেরত দিয়েছেন একজন মহিলা শিল্পীকে। তা আপনি বললেন আমি সরকারি গায়ক হব, আপনি গেলেন আকাশবাণীতে। ওখানে গিয়ে তো আরও বড় ঠাঁই, ওখানে নজরুল বসে আছে, ওখানে জ্ঞানপ্রকাশ ঘোষ বসে আছে, শান্তিদেব ঘোষ। এরা তো মানে এক একজনের এক একটা প্যাকেজ, কমপ্লিট প্যাকেজ। নজরুল বলুন, জ্ঞানপ্রকাশ ঘোষ বলুন, এরা নিজে লিখতে পারে, নিজেরা সুর দিতে পারে, নিজেরা গাইতে পারে। সুতরাং কেউ একটু গড়বড় করলে ওখানে আপনাকে রিঅডিশনে আসতে হবে। এত কোয়ালিটি কন্ট্রোলের রেস্ট্রিকশন, তা সত্ত্বেও এই 1940 থেকে 70-র মধ্যে এক ঝাঁক আপনার গায়ক, সুরকার, গীতিকার এরা সব উঠেছিলেন। হ্যাঁ, এবং আজও লোকে তাদের গান শোনে। সুতরাং যদি আপনি ওই কী বলে ওই শ্রীমন্ত আচার্যর কণ্ঠের হেমন্তবাবুর গান শোনেন, হ্যাঁ, কিংবা ওই ক্রিয়া ঘোষের গলায় লতা মঙ্গেশকরের বাংলা গান শোনেন, মেক শিওর যে আপনি অরিজিনাল গানগুলো শুনবেন। কারণ আপনি হয়তো হেমন্তের মতো গাইব, কিন্তু হেমন্ত মুখার্জি হতে পারবো না, ওই ইম্প্যাক্ট অন্য কেউ আনতে পারবে না। হেমন্তবাবু তো নিজে কবি ছিলেন, মানে উনি দেশ পত্রিকার ওনার কবিতা ছাপানো হয়েছে, এটা হাই স্ট্যান্ডার্ডের, এবং যার ফলে ওনার গানের গলা, ডেলিভারি, শব্দের উপর এমফ্যাসিস, ওগুলো শুনলে বোঝা যায় এটা একটা কবি মনের লোক। কমল দাশগুপ্ত, তুমি হাতখানি যবে রাখো মোরাতের পরে, মোর কণ্ঠ হতে সুরের গঙ্গা ঝরে। তুমি পুরনো বাংলা গান শুধু কিন্তু ওই তুমি আমির গান না, তুমি আমির বাইরেও নানান থিমে গান হতো। তুমি আমি তো আছেই, কিছু গান হতো শুধু আমি নিয়ে, আমি ভেতরের আমি, ঠিক আছে। কিছু গান হতো আমরা নিয়ে, সামগ্রিক শ্রোতাদের, কী বলবো, পুরো মানব সমাজকে নিয়ে। একটা প্রত্যাশিতভাবে একটা অবশ্য ভালো থিম ছিল প্রকৃতি। এই ফুল, নদী, আকাশ, বাতাস। লোকে তো মজা করে বলতো সলিল চৌধুরীর গান থেকে পাখিয়ে যেতেই চায় না, সব গানে একবার পাখি আছে। এনিওয়ে, তো এদের উপর যেমন একটা গান আছে, নীলটুবাবু লিখেছিলেন, একদিন শরৎকালে সকালে উঠে দেখলেন বাড়ির সামনে ঘাসে মানে শিশির পড়ে রয়েছে, তার উপরে শিউলি ফুল পড়ে রয়েছে, হ্যাঁ, আর সূর্যের ঝলমল আলোয় চারদিক আলোকিত হয়ে গেছে, গাছে গাছে ফুল। তখন উনি লিখেছিলেন ওই কাজল কাজল কুমকুম শিউলি ভরে ঝুমঝুম। সুজিন দাশগুপ্ত সুর দিয়েছিলেন, গীতা দত্ত গান গেয়েছিলেন। ওর মধ্যে তুমি আমি নেই।
কাজল কাজল কুম কুম শিউলি ঝরে ঝুম ঝুম সোনার আলোয় ভাসিয়ে তরি চলছে মেঘের মরশুম। এই গানটা মানে অ্যাক্সিডেন্টালি আমি ইন্টারনেটে একটা কানাডি সিনেমা তো শুনেছি, সেম সুর। তারপরে অনেক গান আছে, যেমন আপনার মনে হবে এই গানটা আপনার মানে ঘরের ফটো ফ্রেম থেকে বেরিয়ে এসছে। আপনার বাড়িতে বসার ঘরে যে প্রকৃতির ছবিটা আছে যেন ওখান থেকে বেরিয়ে এসছে। আমাদের স্কুল জীবনে স্কুলের একটা কম্পিটিশন হতো, যারা ভালো ছবি আঁকতে পারতো তারা তাতে অংশগ্রহণ করতো। ধরুন 5 জন অংশগ্রহণকারী আছে, 5টা বড় বড় ব্ল্যাকবোর্ড থাকতো, সাথে নানা রঙের রঙিন চক থাকতো, আর যিনি গানের টিচার ছিলেন উনি একটা গান, ইউজুয়ালি রবীন্দ্রসঙ্গীত 10 মিনিট ধরে গাইবেন। আর ওই গানের থিমের ওপরে এই প্রতিযোগীরা আপনার ছবি আঁকতে থাকবে। হয়তো আমাদের স্যার গাইছেন মনোমর মেঘের সঙ্গীত, মনোমর মেঘের সঙ্গী উড়ে চলে মেঘ দিগন্ত পানে, ওরা সঙ্গে ছবি আঁকছে, মেঘ আসছে, পাখি আছে, ইত্যাদি ইত্যাদি। হেমন্ত বাবুর ওই যে শান্ত নদীটির পটে আঁকা ছবিটি না, ওটা শুনলে আপনার ঠিক একই কল্পচিত্র মানে আপনার চোখের সামনে ভাসবে। গরমকালের দুপুর, চারদিক থমথম করছে, কিছুক্ষণ পারেই আপনার ওই কালবৈশাখী ঝড় আসবে, নদীর নৌকোটা থেমে রয়েছে, নদীতে স্রোত নেই, মাঝি পালটা নামিয়ে নিল, কারণ এরপরে যখন ঝড়ো বাতাস আসবে দমকা বাতাসে পাল মাছ সব ভেঙে যাবে। ওই বড় উঁচু গাছটার পেছন দিয়ে ঘুড়ি উঠছিল খুব তেজে, এখন আস্তে আস্তে ওটা ঝিমিয়ে পড়েছে। গরমে নদীর ওপারে বাচ্চা ছেলেটা নেমেছে নদীতে স্নান করবে বলে, ওদিকে দেখতে দেখতে জমছে কালো মেঘ অন্ধকার ঘনায়, তাই দেখে মাঝি আকাশে তাকায়। একদম মানে ফটো ফ্রেমের গান। এইরকম আছে অনেক, যেমন ওই যে দূরে পাহাড়, গায়ত্রী বসুর গান, দূরে পাহাড় যেন কত শান্ত ছেলের মতো, চাঁদের মুখে শুনছে বসে আজব কথা যত, কার অভিমান পথের ধারে শিউলি ধারার মতো, চাঁদের কাছে শুনছে পাহাড় আজব কথা যত। তুমি আমি নেই কিন্তু এর মাঝখানে। আবার আরেকটা গান আছে প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের, 7 রঙা এক পাখি পাতার ফাঁকে ডালে ডালে করছে ডাকাডাকি। প্রকৃতিতে লাল সবুজের রং ভরে গেছে গাছ আর ফুলের রঙে, আর তার মধ্যে পাখিটা, 7 রঙের পাখিটা এখান থেকে এই ডাল থেকে ওই ডালে লাফালাফি করছে। এমন সময় ওই ফুলের গন্ধ পেয়ে আসলো রাখাল ছেলে। সে প্রতিমা বন্দ্যোপাধ্যায় গাইছেন, রাখাল ছেলে এলো ফুলের খবর পেল, বাতাসে তার গন্ধ নিয়ে মুদল দুটি আঁকি। আপনি পরিষ্কার দেখতে পাচ্ছেন গাছের তলায় পাশে বাঁশিটা রেখে রাখাল ছেলে ঘুমিয়ে পড়েছে শান্ত ছাওয়াতে। তো এইসব গানের কোয়ালিটি আলাদা। যেটা অবশ্য শান্তনু দেটির পটে যেটা, ওটা তো পরেশ ধর মশাই লেখা এবং সুর দেওয়া গান। তো এরকম অনেক গান আছে যেগুলো আমি তুমির বাইরে। কিছু কিছু গান আছে আপনার ছোট গল্পের মতো লাগবে, একদম ছোট গল্প। আপনি ভাববেন এটা বোধহয় বনফুল লিখেছে হয়তো। একটা গানের উদাহরণ দিচ্ছি আমি, খুব ভালো লাগবে। আলপনা বন্দ্যোপাধ্যায়ের গান, সজলপুরের নীলাজ মেয়ে নাইতে নেমেছে গাঙের জলে। আর গাঙের জলের সোনার বরং রোদ ঝিকমিক করছে, আর নীলাজ মেয়ে স্নান করে তার মাথার চিকন চুল ঝাড়ছে আপন মনে। হঠাৎ ওই সামনে ওখান দিয়ে যাচ্ছে ওই গাঙের পথ ধরে রাজকুমার, আর সে রাজকুমারের কালকে বিয়ে, আজকে তার ধুলা খেলা। আজ কুমারের ধুলা খেলা, কাল কুমারের বিয়ে। এখন চোখাচোখি হতেই
আমাদের কাজলা মেয়ে পলক দুঃখীর পাড় ধরে একদম ছুটকে ছুট বাড়িতে গ্রামের পথ ধরে। আর তারপরে আর কাজলা মেয়েকে আর ওই গ্রামে স্নান করতে দেখা যায় না। ছোট গল্পের শেষ হচ্ছে এইভাবে: সজলপুরের মেয়েটিকে দেখতে যদি পাও, বলো তারে আজও কুমার বেঁধে আছে নাও যখন গাঙের জলে। এই তো সুন্দর সুন্দর থিম, আলাদা থিম। আরেক ধরনের গান ছিল যেগুলো অনেকটা চারণ কবির মতো। যেমন এই গায়ের বধূ ছিল চারণ কবির মতো, রানার চারণ কবির মতো। আবার তারও আগে, অনেক আগে তরুণ বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন একটি গান, সেটা হচ্ছে এই বিয়ের পরে নতুন কনে বউ, সে পালকিতে করে যাচ্ছে শ্বশুর বাড়ি গ্রামের রাস্তা ধরে, আর মনে মনে ভাবছে তাদের পুরোনো কথা। এই তো সেই জায়গাটা যেখানে আমরা সহেলিরা মিলে চড়ুই ভাতে খেলতাম, একেবারে মান অভিমানে ঝগড়া হতো, দ্বন্দ্ব হতো, যেখানে চড়ুই ভাতে খেলতাম। এই তো সেই শালিক পাখির দল এখনো হুটোপুটি করছে। তারপরে এই হচ্ছে সেই মাঠ যেখানে, এই হচ্ছে পূর্ণিপুকুর ব্রতের মাঠ। এই মাঠে ব্রতের দিনে গাজনের মেলা হতো, আর পুরুত ঠাকুর এসে সীতাহরণের কথা গান গেয়ে গিয়ে শোনাতেন। এই হচ্ছে সেই মাঠ, আমবাগান যেখানে আম কুড়োতে আসতাম। এসব ভেবে তো চোখটা ধীরে ধীরে ভিজে আসলো, আর সে ধীরে ধীরে গ্রাম ছেড়ে চলে গেল। তরুণ বন্দ্যোপাধ্যায়ের দোল দোল চতুর দোলায় চড়ে আহা, রূপবতী চলেছে ওই দু চোখে নতুন মনে, ঘরে বাঁধে বারে স্বপ্ন দেখে। শেষে আছে আজকে চতুর দোলার দোলার দোলায়, শ্রাবণী মেঘের ছায়ায় দু চোখ ভরে, দু চোখে নতুন মন। কত গান, কত থিম, আর কত। এই 50 থেকে 60-এর মাঝখানে কিছু জাগরণের গান আসলো, দাপিয়ে বেড়ালো আপনার ভারতীয় গণনাট্য সংঘ, তারপরে ওর নাম কি ক্যালকাটা ইয়ুথ কোয়ার, যাদের মধ্যে পপুলার ছিলেন সলিল চৌধুরী ছিলেন, কানু ঘোষ ছিলেন, তারপরে পরে জয়েন করলেন অনেক ছিলেন, অভিজিৎ বন্দ্যোপাধ্যায় ছিলেন, তারপরে অনল চট্টোপাধ্যায় ছিলেন, তারপরে পরে আসলেন আমাদের আসাম থেকে আসলেন সিদ্ধার্থবাবু আসলেন। এরা সব মিলে জাগরণের গান, তারুণ্যের গান, তারপরে প্রতিরোধের গান। যেমন একটা গান মনে আছে, শুনে থাকবেন, খুবই পপুলার ছিল, কানু ঘোষের সুরজোয়া, গীতারত্বের গান। আয় রে সবে, আয় রে ছুটে আয় রে আয়, সোনালি ধানেরও ইশারাতে, আয় রে সবে কাস্তে হাতে, আয় রে কাটি ধান, আয় রে কাটি ধান। আর কানু ঘোষের নাম কিন্তু আপনার খুব একটা জানেন না, কারণ কানু ঘোষ সলিল চৌধুরীর সঙ্গে একসঙ্গে কাজ করতেন, সলিল চৌধুরী সলিল দাশগুপ্তের সঙ্গে। কিন্তু পরে উনি বম্বে চলে যান, বম্বে থেকে বম্বে ইয়ুথ কোয়ার বানান বম্বেতে, এবং ওখানে যারা ওই শ্রমিক মহলে ক্লথ কাপড়ের কলে যেসব মজদুর আছে ওদের নিয়ে সংগঠন করেন। উনি ছিলেন, মাঝে মাঝে সলিলবাবুও যেতেন, আর এও ছিলেন ওই যে হিন্দির সিনেমার নাম করা লেখক সুরেন্দ্রও ছিলেন ওতে। কানুবাবু একটা অনেক সুর দিয়েছিলেন বাংলা গানের উপর। একটা গান তোমার খুব ভালো লাগে, তারাত মাহমুদ গিয়েছিলেন,
সে কোন শ্রাবণী মেঘ কাজল এঁকেছে দুটি আখির কোলে, সে কোন শ্রাবণী মেঘ কাজল এঁকেছে দুটি আখির কোলে, কোন সে জুথির কলি তোমার হাসিতে আজ পাপড়ি মেলে, সে কোন শ্রাবণী মেঘ কাজল এঁকেছে দুটি আখির কোলে। এই তো হচ্ছে পুরোনো গানের কথা। কবিরা এসছেন, প্রেমেন্দ্র মিত্র, বিমল চন্দ্র ঘোষ, এরা রবীন্দ্রনাথের প্রভাবের বাইরে এসে এসব গান লিখেছেন। যেমন আমাদের নজরুল সাহেব লিখেছেন, প্রেমেন্দ্র মিত্র কবি ছিলেন, তারপরে অ্যাডভার্টাইজ মিত্র লিখতেন, বিজ্ঞাপন, আর ছিলেন উনি চিত্রনাট্যকার, অনেক সিনেমার স্ক্রিপ্ট উনি লিখেছেন। উনি একটা হেমন্তপুর একটা গান আছে, লেখক সমুদ্রে জাহাজের ডেকে দাঁড়িয়ে রয়েছেন, ডেক বন্দর ছেড়ে অন্য বন্দরে দেশে যাবে, ধীরে 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 গ্রাম, বাড়ি ঘর, তারপরে গাছপালা ধীরে ধীরে ছোট হয়ে যাচ্ছে, দূরে যাচ্ছে, জাহাজ চলেছে সমুদ্রের ওই লবণ জলের ফেনা ভেঙে, আর ওপরে কয়েকটি গাংচিল ঘুরে বেড়াচ্ছে। গানটা হচ্ছে ওই সবুজের ছোঁয়া কিনা তা বুঝি না, ফিকে গাঢ় অনেক রকম কম বেশি নীল, তার মাঝে শূন্যের আনমোনা হাসির সামিল, কটা গাংচিল নীল 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 নীল। আর কি গানের আড্ডা মারা যায়, কি নিয়ে ইস্যু আগে হবে। যদি আমার চশটা ঠিক এখনো হয়নি, চশমা দেয়নি, তো যতদিন পর্যন্ত চশমা না আসে ততদিন পর্যন্ত এই গানের লাইভ উৎপাদ করতে আসবো। একবার এসে চশমা লেগে গেলেই তো আবার সেই পুরনো গান শোনা, কান পেতে, তারপরে লিরিক্স লেখা, ঠিক আছে, তখন আবার দেখা হবে। আজকে আসি।